ঢাকা শহরে এক বহুতল ভবনের ৬ তলা ফ্ল্যাটে আজ যেন উৎসবের আমেজ। সকাল থেকে বাসার বেল বারবার বাজছে, অতিথি আসছে, দরজা খোলা হচ্ছে। কারো হাতে মিষ্টির বাক্স, কারো হাতে ফুলের তোড়া। লিফটের সামনে জুতার স্তূপ জমে গেছে। সন্ধ্যার নাস্তা হিসেবে ড্রয়িং রুমে রাখা বড় সেন্টার টেবিলে মিষ্টির ট্রে, ফল, হরেক রকমের ভাজা পোড়া আর জুসের গ্লাস সাজানো। রাতের জন্য ব্যাপক আয়োজন করা হচ্ছে। ঈশার বোনেরা মোবাইল হাতে ছবি তুলতে ব্যস্ত। ড্রয়িং রুমে ঈশার বাবা চাচা মামাদের সাথে আদ্রিতের বাবা চাচার বিস্তর আলোচনা চলছে আনুষ্ঠানিক বিয়ের ব্যাপারে। সেখানে অবশ্য আদ্রিত আর ও চাচাতো বড় ভাই আহসানও আছে। ঈশা নিজের ঘরে বসে আছে। জানালার পর্দার ফাঁক দিয়ে সন্ধ্যাসহ দেখা যায় লাইট পোস্টের আলো, পাশের বিল্ডিংয়ের ছাদে কাপড় শুকানোর দড়ি আর দূরের গাড়ির হর্ন। সব কিছু যেন এখন ওর অচেনা লাগছে। ঈশা ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছে। হুট করে বাসার মেয়ে থেকে কারো বউ হয়ে গেল। কত শত নতুন দায়িত্ব আসবে। দুপুর ১২টার পরেই ওদের কাবিনটা হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া, ছবি তোলা, সবটাই শেষ। ঈশা এক আঙ্গুল দিয়ে আরেক আঙ্গুলের নখ খুঁড়তে থাকে। তখন ইনায়া রুমে এসে বলে, আপু। ঈশা চোখ তুলে তাকায়। ইনায়া পাশে বসে বলে, একা একা লাগছে? তোমার আনুষ্ঠানিক বিয়ে নাকি এর মধ্যেই হবে না? কখন হবে? তোমাদের নাকি একটা নতুন প্রজেক্টের কাজ চলেছে? সেটা কমপ্লিট হলে তবেই নাকি অনুষ্ঠান করবে, হয়তো ২-৩ মাস পরে। এখন নাকি সম্ভব নয়। ঈশা উত্তর দেয় না, কিছু বলার মতো পায় না। ওর মধ্যে কেমন একটা অনুভূতি যেন কাজ করছে। আবার মেঝের দিকে তাকিয়ে নখ খুঁড়তে থাকে। ইনায়া ঈশার কাঁধে হাত রেখে বলে, তোমার কি মন খারাপ? ঈশা মুখ খুলতে নিলে রিমুবু আসে। এই নু, দুলাভাইয়ের নাকি কোন ছোট ভাই এখন আসবে, চল বেয়াই আপ্যায়ন করি। ঈশা ভ্রু কুচকে বলে, আবার কি করবি? কাল রাতে ফাজলামো করে শিক্ষা হয়নি? রিমু কপাল কুচকে বলে, শোনো ইস্যু আপু, আমরা তোমার জামাইয়ের ধারের কাছে যাইনি। ওনাকে আমাদের পছন্দ হয়নি। আমরা তোমার ভাসুরকে একটা ভয়ঙ্কর স্বাদের জুস খাইয়েছি, উনি কিছু বলেননি। এখন তোমার দেবরকেও খাবো, কিচ্ছু হবে না। ঈশা আর কিছু বলে না। ইনায়া বাকিদের সাথে মিলে মরিচের গুঁড়া, লবণ, হলুদ, ট্যাঙ্ক ঠান্ডা পানিতে মিশিয়ে একটা পানীয় বানায়। রান্নাঘর থেকে শুনতেই পায় আহসান এনামুল সিদ্দিককে বলছে, আব্বু একটু দাঁড়াও, অনেকে নিচ থেকে নিয়ে আসছি। ইনায়ারা মিলে অপেক্ষা করতে থাকে। উদ্দেশ্য বাসায় ঢুকে সোফায় বসতে ঈশার দেবর, যার নাম ওরা বিগত আধা ঘন্টা ধরে শুনছে, ওনাকে এটা খাওয়ানো। প্রায় ৫ মিনিট পর আহসানের পিছন পিছন একটা লম্বা চওড়া ছেলেকে ঢুকতে দেখে তুলি মুখে হাত চেপে বলে, কি কিউট, ক্রাশ খেয়েছি আমি। ইনায়া ওর দিকে তাকাতেই শির দ্বারা বেয়ে যেন তরল স্রোত বয়ে গেল। চোখ বড় বড় হয়ে যায়। রিমু ইনায়াকে খোঁচাতে থাকে শরবতটা নিয়ে যাওয়ার জন্য। ইনায়া টের পেল ও ঘামিয়ে গেছে ২ সেকেন্ডে। ও ট্রেটা ফারিয়ার হাতে দিয়ে বলে, তুমি যাও আপু, আমি ওয়াশরুম থেকে আসছি। তাহলে ওয়াশরুম থেকে আয়, এরপর যাচ্ছি। রিয়াকশন দেখবি না? তুমি যাও, আমার দেরি হবে। ফারিয়া আর কিছু না বলে সোফায় ছেলেটা সামনে যায়। আসসালামু আলাইকুম। আহসান আর চোখে তাকায়। এই শরবত এখন ছোটজনকেও খাওয়ানো হবে। অনিরুদ্ধ কপাল কুচকে সালামের জবাব দেয়। তুলি একগাল হেসে বলে, ভাইয়া ঠান্ডা ঠান্ডা শরবত খান, ভালো লাগবে। অনিরুদ্ধ গ্লাসটার দিকে তাকাতেই ভ্রু কুচকে ফেলে, হাতে নিয়ে বলে, শরবতের এই কালার কেন? এটা এমনই কালার হয় ভাইয়া, হোমমেড তো তাই। আমাদের ছোট বোন খুব ভালো শরবত বানায়। আমি খাবো না। অনিরুদ্ধ শরবতটা ট্রেতে রেখে দেয়। ইনায়া রান্নাঘরে দাঁড়িয়ে কপাল চাপড়ায়। রুদ্ধ যে চালাক, এক্সট্রা সুনাম করে ভেজালটা লাগিয়েছে। তুলি আবারও বলে, ইনু অনেক কষ্ট করে বানিয়েছে ভাইয়া, আপনাকে খেতে হবে। আমি কোনো ইনুর হাতে শরবত খাবো না। ওরা আরও বলতে থাকে। রিমুর চোখ কথা বলতে বলতে হুট করে রান্নাঘরের দিকে যায়। ইনায়াকে উকি মেটে তাকিয়ে থাকতে দেখে জোরে বলে, এই ইনু আপু, এদিকে আসো। এভাবে লুকিয়ে আসো কেন? রুদ্ধ ওদিকে তাকাতে ইনায়াকে দেখে এক ভ্রু উঠিয়ে ফেলে। মুখে অবাক হওয়ার ভাব স্পষ্ট। ইনায়া থম ধরে দাঁড়িয়ে থাকে। ফারিয়াও বলে, এই এদিকে আয়। ইনায়া ধীর পায়ে এগিয়ে আসে, হালকা হাসি ফুটিয়ে বলে, আসসালামু আলাইকুম। রুদ্ধ এক ভ্রু উঠিয়ে রেখে সালামের জবাব দেয়। রয়ে শুয়ে বলে, শরবতটা আপনি বানিয়েছেন? জি। কার জন্য? আপনার জন্য। মানে আপনার বোনের দেবরের জন্য? রুদ্ধ একগাল হেসে বলে। ইনায়া পেট মুচড়ে ওঠে।
তুলি গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলে, জি ভাইয়া, আপনার জন্য বানিয়েছে। আমাদের আপু অনেক যত্ন করে সব কাজ করে। তাছাড়া আপনারা আপনাদের বড় ভাইয়ের মতো, আপনাদেরকে তো যত্ন করে খাওয়ানোই যায়। রুদ্র ট্রে থেকে নিয়ে পুরো গ্লাসে শরবতটা খায়। ফারিয়া তুলিসহ সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে। ইনায়া জানতো এমনটাই হবে। রুদ্ধ গ্লাসটা খালি করে ট্রেতে রেখে ইনায়ের চোখে চোখ রেখে শান্ত গলায় বলে, থ্যাঙ্কস বেন সাহেব, এত যত্ন করে শরবত বানিয়ে খাওয়ার জন্য। আমিও নেক্সট টাইম আপনার সাথে দেখা হলে আপনাকে এমন মজাদার খাবার খাওয়াবো, রেডি থাকবেন। রাতের খাওয়া দাওয়া করে সিদ্দিক পরিবারের সবাই চলে গেছে। কেবল আদ্রিতি ঈশাদের বাসায় রাতে থেকে যায়। ঈশা খেয়াল করেছে আদ্রিত ওকে কবুল বলার পর মুহূর্ত থেকে তুমি তুমি করে কথা বলছে। ও এতদিন আপনিই শুনে এসেছিল, তাই হুট করে তুমি শুনে কেমন যেন লাগছিল। রাত 10টায় মোটা অঙ্কের টাকা নিয়ে ইনায়া ওকে আর আদ্রিতকে রুমে ঢুকতে দেয়। ঈশা রুমে ঢুকেও চুপচাপ বিছানায় বসা ছিল। আদ্রিত বেডের অপর প্রান্তে বসা। আধা ঘন্টা ধরে দুজনেই চুপচাপ বসা, কেউই আগ বাড়িয়ে কথা বলছে না। আদ্রিত পড়ার টেবিলের ওপর থাকা বিসিএস প্রিপারেশনের বইগুলো থেকে চোখ সরিয়ে ঈশার দিকে তাকিয়ে নীরবতা ভেঙে বলে, তুমি কি সবসময়ই এমন চুপচাপ, নাকি আমার সাথে এমন? ঈশার চোখ তুলে বলে, তেমন কিছু না। তাহলে কি? তাহলে তোমাকে কেমন? আদ্রিতের মোবাইলে একটা কল আসে। আদ্রিত ঈশাকে এক্সকিউজ মি বলে বারান্দায় চলে যায়। ঈশা মোবাইলটা হাতে নেয়। সন্ধ্যার দিকে ফারিয়া ঈশাকে হোয়াটসঅ্যাপে কিছু ছবি পাঠিয়েছিল। ঈশা দেখেনি তখন। আঁকতের পর আদ্রিত ঈশাকে একসঙ্গে বসিয়ে ছবি তোলা হয়েছে। প্রতিটা ছবিতে আদ্রিতের মুখ দেখে যে কেউ বলবে ছেলেকে মেরে ধরে বিয়ে দেওয়া হচ্ছে, অথবা ওকে মাত্রই তিতা করলার জুস খাইয়ে ছবি তুলতে বসানো হয়েছে। ঈশার মেজাজটাই খারাপ হয়। বিশেষ দিনের ছবি, এই দিনটা আর আসবে? এভাবে মুখ লটকে বসে থাকার মানে কি? আদ্রিত কলটা কেটে রুমে আসে। ঈশার মুখোমুখি বসে। ঈশা মুখটা ভোতা করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আদ্রিত ভ্রু কুচকে বলে, কি হয়েছে এবার বলো? আপনি কি হাসতে পারেন না? আদ্রিতের কুচকানো কপাল আরও কুচকে যায়। বুঝতে না পেরে বলে, মানে? ঈশার মোবাইল তাক করে বলে, আমাদের একসঙ্গে ছবি তোলার সময় কি একটু হাসা যেত না? আদ্রিত একে একে ছবিগুলো দেখতে থাকে। ওর মুখটাই এমন, ও আর কী করবে? ঈশার দিকে তাকিয়ে বলে, আমার মুখটাই এমন। তাছাড়া তখন অতিরিক্ত খাবার খাওয়ার পর আমার একটু হাসি আসছিল না, তাই হাসিনি। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি কখনোই কিছু করি না। ঈশা মুখটা ভোতা করে তাকিয়ে থাকে। ঈশার মোবাইলে তখন টুং করে একটা মেসেজ আসে। যেহেতু ফোনটা আদ্রিতের হাতে ছিল, তাই আদ্রিত মেসেজটা পড়ে ফেলে। মেসেজটা গ্রুপে ফারিয়া তাসনিমের আইডি থেকে করা হয়েছে। আমি কাল রাতে কথা বলে বুঝেছিলাম শিওর বস হাবি মোটে সুবিধার নয়। আজ কিভাবে সারাক্ষণ ছিল দেখেছিস? ইস্যু কখনো ওর সাথে মানিয়ে নিতে পারবে না। চাচু হুট করে বিয়েটা না দিলেও পারত। আদ্রিতের কপাল কুঁচকে যায়। এভাবে প্যাঁচ লাগাচ্ছে কেন? ঈশা আদ্রিতের হাত থেকে মোবাইলটা নিতে গেলে আদ্রিত হাত উঠিয়ে ফেলে। ঈশার মোবাইলটা না দিয়ে বিছানায় একপাশে ছুঁড়ে মারে। ঈশা ভ্রু কুঁচকে বলে, মোবাইলটা এইভাবে ছুঁড়ে মারলেন কেন? আদ্রির কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলে, তোমার কাজিনদের সাথে মিশবে না এত। যত কম কথা বলা যায় ততটাই ভালো। কেন? আমি বলেছি তাই। আমার ওদের পছন্দ হয়নি। আপনি প্রচণ্ড গম্ভীর এবং একসঙ্গে প্রচণ্ড পরিমাণে রুডো। এই কথায় কান না দিয়ে আদ্রিত রয়ে শুয়ে পকেট থেকে একটা আংটি বের করে। ঈশার বাম হাতটা নিজের হাতের মুঠা নিয়ে অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। হাতটা ধরে রেখেই বলে, আমি গম্ভীর? এটা তো নতুন না। সেই কথার উত্তর না দিয়ে ঈশা ফের প্রশ্ন করে, আমার কাজিনদের সাথে আমি মিশবো না? না। কারণ কি শুধু প্রাঙ্ক কল দেওয়া? কারণটা শুধু কল দেওয়া না, কারণটা কল দিয়ে বলা কথাগুলো। মজা করেছিল ওরা। আমাকে কল দিয়ে বলেছে খেয়ে ছেড়ে দিয়েছি। হোয়াট রাবিশ! এটা কী ধরনের মজা? ঈশা উত্তর দেয় না। আদ্রিত ওর হাতটা নিজের হাতের মুঠে রেখেই বলে, কথাটা মোটেও কোনো ভালো কথা ছিল না। আমার গায়ে লেগেছে ভীষণ। শান্ত মেজাজটা হুট করে গরম হয়ে গিয়েছিল। আমি কোনো খেয়ে ছেড়ে দেওয়ার টাইপ ছেলে না। আমি যা একবার আগলে ধরি তা আমি সবসময় আগলেই রাখি। কেউ কখনো আঙ্গুল তুলে বলতে পারবে না শাফায়েত সিদ্দিক আদ্রিত নিজের আপনজনদের ব্যাপারে উদাসীন। এই শাফায়েত সিদ্দিক নিজের দায়িত্বের প্রতি ভীষণ সিরিয়াস। ঈশা কিছু না বলে চুপ করে বসে থাকে। আদ্রিতর মুখের দিকে তাকিয়ে থেকে বলে, আমার কথাগুলো শুনে আমাকে ভীষণ রুড মনে হচ্ছে তোমার? ঈশা আর চোখে আদ্রিতের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। মেয়েদের দিকে তাকিয়ে থাকে। আদ্রিত ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলে, তাহলে আমি রুটি, আর রুট হলেও আমার সাথে তোমাকে থাকতে হবে।
ঈশা মুখ কুঁচকে বসে থাকে, আদ্রিতের চোখের দিকে তাকায় না। ও আসলে আদ্রিতের চোখে চোখ রাখতে পারে না কোনো মতেই। চশমার আড়ালের চোখের ভাষা বড্ড কঠিন মনে হয় ওর। ঈশা। ঈশা চোখ তুলে তাকায়। আদ্রিত ঈশার হাতটা নিজের হাতের মুঠো রেখে বলে, কিছু বলো। কি বলবো? সেটা তুমি ভালো বলতে পারবে। আপনি আমাকে ডমিনেট করতে চান? না তো। আপনি গত রাতে বলেছিলেন আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে। আপনি যা করতে বলবেন তার বাইরে কিছু করলে আপনি টলারেট করবেন না। এইসব তো ডমিনেট করাই। ব্যবহারটা এমনভাবে করছেন যেন আমাকে কেড়ে নিয়েছেন। আদিত কিছুক্ষণ শীতল চোখে তাকিয়ে থাকে। কেন জানে না, তবে আদিত এইসব কথা টলারেট করতে পারে না। ঠান্ডা কণ্ঠে বলে, তোমাকে আমি কিনে নেইনি, ওয়াইফ কিনে নেওয়ার জিনিসও না। কিন্তু আমার পরামর্শ, আমার দিক নির্দেশনা তুমি শুনবে না? পরামর্শ শোনা আর আপনার কথার বাইরে আমি কিছুই করতে পারবো না, তা কি এক নাকি? ঈশা শক্ত গলায় বলে, হয়তো তখন আমি প্রচণ্ড রেগেছিলাম বলে আমার কথাগুলো শুনতে ভালো লাগেনি। বাচন ভঙ্গি কারণে অনেকটা সময় কিছু শুনতে বাজে লাগে। আমি তোমাকে বলবো বিসিএসসি প্রিপারেশন পেপারলি নিতে। তুমি তা না করে যদি অযথা হেলাফেলা করে সময় নষ্ট করো, তা আমি বরদাস্ত করব না। তখন আমি প্রচণ্ড রেগে যাব। আমি তোমাকে হয়তো আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নেওয়ার পরে সময় অসময়ে মাসের পর মাস বাপের বাড়ি থাকার অনুমতি দেব না। তখন আমার কথায় বাইরে তুমি 1 সপ্তাহের জায়গায় 8 দিন বাপের বাড়ি থাকলে আমি প্রচণ্ড রেগে যাব। অফিস থেকে ফেরার পথে আমি তোমাকে নিয়ে আসবো। কখনো কোনো কারণে তুমি আমাকে ফেলে বাড়ি ফিরলে আমি তা বরদাস্ত করব না। একটু থেমে আবারও বলে, তোমার এইসব কাজিনদের কথা কানে নিয়ে আমার সাথে লাগালাগি করলে আমি তা কোনো ক্রমে বরদাস্ত করব না। ঈশা ঠান্ডা চোখে তাকিয়ে থাকে। আদ্রিত ও ডান গালে হাত রেখে বলে, আমি বিয়ে করে তোমাকে বউ বানিয়েছি, নিজের জীবন সঙ্গী করেছি, কোনো দাসী বানাইনি। তোমাকে কিনে নেওয়ার বা তোমার ইচ্ছা অনিচ্ছার বাইরে গিয়ে আমি তোমার উপর কখনোই কিছু চাপিয়ে দিব না। আমি তোমার প্রতি যথাযথ যত্নশীল থাকবো। তুমি ভুল কিছু করলে অবশ্যই আমি তোমাকে সঠিক রাস্তা দেখাবো। তবে তুমি ভীষণ ফটকা মেজাজের মেয়েশা। আমি যদি দেখি ফটকা মেজাজের কারণে আমাদের বৈবাহিক জীবনে কোনো সমস্যা হয়েছে, তাহলে তা আমি কখনোই একদম টলারেট করব না। মাইন্ড ইট। এসব কথাগুলো শুনে তম্বা খেয়েছিল কিছুক্ষণ। আদিত বুঝলো আর কিছু বলা যাবে না। আর এখন চুলে হাত গলিয়ে পাঞ্জাবিটা টান টান করে বলে, বিয়ের ছবি ভালো না আসায় তোমার মন খারাপ না? ঈশা মুখে কিছু না বলে ওপর নিচ মাথা নাড়ায়। আদ্রিত নিজের মোবাইলটা হাতে নিয়ে পাসওয়ার্ড খুলে ঈশাকে দিয়ে বলে, একদম লেটেস্ট আইফোন, ক্যামেরা পুরোই ফকফকা, যা ছবি তোলার এখনই তুলে নাও। আমার এখন ভীষণ হাসতে ইচ্ছে করছে। কি কথা? ভীষণ হাসতে ইচ্ছে করছে? ঈশা মোবাইলটা হাতে নেয়, তবে বসে থাকে। ও ঠিক কী কারণে তম্বা খেয়েছে ওর জানা নেই। আদ্রিত তার লক্ষ্য করে ঠোঁট চেপে হাসে। ঈশার হাত থেকে মোবাইলটা নিয়ে ঈশার কাঁধে আলতো করে হাত রেখে নিজের সাথে জড়িয়ে হালকা করে জড়িয়ে ধরে, যাতে অন্তত সিকিউর ফিল করে। প্রথম দিনই ছুতে চাতে এইসব ব্যাপার যাতে ঈশার মনে না আসে। আদ্রিত নিজে হেসে বলে, স্মাইল। ঈশা আদ্রিতে একবার তাকিয়ে হালকা হাসে। আদ্রিত ছবিটা তুলে তা বড় করে দেখে বলে, তোমার মুখ এমন কেন? আমি তখন ছবি তোলার সময় ঠিক এইভাবে তাকিয়েছিলাম। তোমার সাথে এই লুক যায় না, এই লুক খালি আমার জন্য। তুমি বড় করে হাসো। ঈশা তাও একই রকম থাকায় আদ্রিত ভ্রু কুঁচকে বলে, কি অদ্ভুত ঈশা, তুমি আমার সাথে 1 ঘন্টা থেকে আমার মতো হয়ে গেলে। ইটস রিয়েলি ব্যাড। ঈশার চোখ পিটপিট করে তাকায়। ও খুব ইজিলি অ্যাডজাস্ট করতে পারে, আবার মুডের উপর কখনো কখনো তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারেও না। আজ নিজেকে সামলে নিল। লম্বা একটা শ্বাস ফেলে আদ্রিতের দিকে তাকিয়ে বলে, আপনি সিরিয়াসলি ছবি তুলবেন? বইয়ের সাথে ছবি কে না তুলতে চায়। ঈশা বিছানা থেকে উঠে দাঁড়ায়, আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুলগুলো দেখে নিল। এখনও এতটাও এলোমেলো হয়নি। আদ্রিতের দিকে তাকিয়ে বলে, এখানে এসে আমার পাশে দাঁড়ান। আদ্রিত বিনা বাক্যে ঈশার পাশে এসে দাঁড়ালো। ঈশা আদ্রিতের হাত থেকে মোবাইলটা নিয়ে আয়নায় তাক করে। আদ্রিত চুলে হাত গলিয়ে ঠিক করে নেয়। ও আচ্ছা, মিরর পিক। ঈশা হালকা হাসে। ঈশা মোবাইলটা আয়নায় তাক করে একটা ছবি তোলে। ঈশার কাছে খারাপ লাগে না ছবিটা। আদ্রিতের সাদা পাঞ্জাবি আর ওর মেরুন জামদানি। আদ্রিত ঈশার হাত থেকে মোবাইলটা নিয়ে ছবিটা দেখে, কপাল কুঁচকে বলে, নট পারফেক্ট। মোবাইলটা ঈশার হাতে দিতে দিতে বলে, আরেকটা তোলো। ঈশা মোবাইলটা আবারও আয়নায় তাক করে। আদিত পাঞ্জাবির পকেটে এক হাত ঢুকিয়ে আরেকটা হাত ঈশার কোমরে রাখে। ঈশার চোখ বড় বড় করে আদিতের দিকে তাকায়। আদিত তা পাত্তা না দিয়ে আয়নায় তাকিয়ে বলে, এবার তোলো।
ঈশা মিররে নিজেদের দিকে তাকিয়ে ঢোকেলে দ্রুত নিজেকে সামলেও নেয়। আবারও আগের মতো হালকা হাসি দিয়ে একটা ছবি ক্লিক করে। আদিত তা দেখে বলে, ইটস পারফেক্ট নাও বলেই বিছানায় গিয়ে বসে। ঈশা মিররের দিকে তাকায়। ওর গাল কি লাল হয়ে গেছে বেশি? হয়তো হ্যাঁ। আদ্রিত বেডে বসে ওকে ইশারা দিয়ে বলে, এদিকে এসো। ঈশা এগিয়ে এসে আদ্রিতের পাশে বসে। আদ্রিত ঈশার মাথাটা নিজের কাঁধে রাখে। ঈশাকে ওর বাহু জড়িয়ে ধরতে বলে, তারপর নিজে পরপর কয়েকটা ছবি তোলে। পোজও নিজেই বলে দেয়। সবশেষে ঈশা একে একে ছবিগুলো দেখতে থাকে। আদ্রিত ছবিগুলো দেখতে দেখতে বলে, ওইসব পাবলিকভাবে ছবি তোলার চাইতে প্রাইভেটলি ছবি তোলা ফর বেটার। আপনি ভালো ছবি তোলার পোজ। ঈশা একটার পর একটা ছবি দেখতে দেখতে আদ্রিতের দিকে ফিরে কথাটা বলতে গিয়ে থেমে যায়। চোখ বড় বড় হয়ে যায়। আদিত ওর কাছে বসে ছবি দেখছিল। ঈশা হুট করে আদিতের দিকে ফেরায় অপ্রত্যাশিতভাবে দুজনে অধরে অধর ছুঁয়ে যায়। ঈশা তড়িৎ গতিতে সরে আসতে নিলে আদিত ওর হাত টেনে ধরে। মিনিট খানেক পর আদিত ধীর কণ্ঠে বলে, সরি বাট নট সরি মিসেস, ইন্টেনশন আমার মোটেই এমনটা ছিল না। ঈশা গালে হাত ঠেকিয়ে এক দৃষ্টিতে ফাইলের স্তূপের দিকে তাকিয়ে আছে। তাকে এখানে সবগুলো কাজ করতে হবে। এখানে আপাতত প্রজেক্টের ব্যাংক ডিটেলস, লাইসেন্স, কিছু স্টেটমেন্ট সহ আরও কী সব আছে। সোহিনী আধা ঘন্টা কথা বলে চলে গেছে। কাজগুলো সবটা ওর নয়। সামিউলের ছেলে হুট করে অনেক অসুস্থ হয়ে পড়েছে। জন্ডিস, টাইফয়েড সব একসাথে। হসপিটালে ভর্তি করা হয়েছে। অফিসে আসার পর এমনটাই শুনেছে ঈশা। তাই স্যামিউলের কাজের ভাগটা ঈশার ঘাড়ে এসে পড়েছে। ঈশা অবশ্য কিছু মনে করেনি। স্যামিউল ওকে কাজে অনেকবার হেল্প করেছে। ঈশাও না হয় বিপদের সময় হেল্প করে দিল। অফিসের বেল বাজিয়ে পিয়নকে ডেকে এক কাপ চা দিয়ে যেতে বলল। মাথাটা ভীষণ ভারবার লাগছে। চা খেয়ে না হয় কাজগুলো করা যাবে। সামনে তাকাতে সোহিনীকে আসতে খেয়ে মাথা দ্রুত নিচু করে ফেলল। এখন এসে আবারও কথা শোনাবে প্রাইভেট কোম্পানিতে কাজ করতে মন না চাইলে চাকরি ছেড়ে দাও। ডিপার্টমেন্ট হেডের চাইতেও তার বিয়ের হম্বিতম্বি বেশি। ওই যে বুঝে কম লাফায় বেশি টাইপের মানুষ। ন্যাকামি ভাব ও নিত্যদিনের বন্ধু। ঈশা সহ্য হয় না সোহিনীর কথা। এই মেয়ে, তোমাকে স্যার ডাকে। ঈশা মাথা তোলে না। রিয়া পাশ থেকে বলে, আমাকে না ঈশাকে। ঈশা বিরক্তিতে মুখ কুচকে ফেলে। সূচক শব্দ বের হয়। এক প্রকার অস্বস্তিও কাজ করে। ও সোহিনীর দিকে তাকিয়ে বলে, আমাকে? তুমি ছাড়া আর কোনো ঈশা আছে এখানে? তাও ঠিক। ঈশা বলে, কেন ম্যাম? ফাইল তো জমা দিয়ে দিয়েছি সকালেই। ওখানে কিছু সংযোজন করা হবে, স্যার সেগুলো বুঝিয়ে দেবেন। যাও। আর হিমাত, তুমিও যাবে। তোমার ফাইলেও কিছু জিনিস সংযোজন করার আছে। হিমাত চোখ তুলে বলে, এখনই যাব? না, আগে ঈশা কাজ বুঝে আসুক, তারপর তুমি যেও। ঠিক আছে। ঈশা ঠোঁটে চোট চেপে বসে থাকে। হেডের কেবিনে যাওয়ার কথা বলতে ওর গত রাতের মুহূর্তগুলো চোখের সামনে ভাসতে থাকে। ইস, কি লজ্জার, কি অপ্রত্যাশিত একটা ব্যাপার ঘটে গেল। হোক না নর্মাল, তবু অপ্রত্যাশিতই তো। তার উপর আদ্রিদের সর্বক্ষণ এসির নিচে থাকার অভ্যাস। ফ্যানের বাতাস যেন গায়ে লাগছিল না। পাঞ্জাবি পরে ঘুমানো ছিল আরও দুষ্কর, তাই পাঞ্জাবি খুলে ফেলেছিল। ঈশা তো আর চোখ তুলে তাকায়নি আদ্রিদের দিকে। সারা রাত আদ্রিতের দিকে পিঠ দিয়ে শুয়েছিল। গরমে ছটফট করতে করতে আদ্রিত ঘুমিয়েছিল মাঝরাতে। কিন্তু ঘটনা হচ্ছে সকালে ঈশা একদম আদ্রিতের সাথে লেপ্টে ছিল। আদ্রিত অবশ্য নিজের জায়গা থেকে সরেনি। ঈশা ওর কাছেই গেছিল। দুজনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। শাড়ি এলোমেলো হয়ে বিতিকিচ্ছির অবস্থা। নামমাত্র আঁচল গায়ে ছিল। তরিত পেকে শোয়া থেকে উঠে নিলে আদ্রিতের ঘুম ভেঙে যায়। দুজনে আবারও অপ্রস্তুত হয়ে পড়েছিল। সেই সব মনে আসতে ঈশার গালগুলো যেন আরও লাল হয়ে গেল। ওর মাথার ওড়নাটা আইটু টেনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। লকার থেকে ফাইল বের করতে অনামিকা আঙ্গুলের দিকে চোখ যায়। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। আপনি রুট। এটা বলার পর আংটি পরিয়ে দিয়েছিল। আংটিটা পরে পরিয়ে দুটো মিষ্টি কথা কি বলা যেত না? কেবিনের সামনে গিয়ে দুবার নক করে। মে আই কামিং স্যার? কাম। মাথার ওড়না টেনে কেবিনের ভেতর ঢুকে আদ্রিত বড় জানালার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে কাপে চুমুক দিচ্ছে। ঈশা জানে একটা ব্ল্যাক কফি। আদ্রিত প্রচুর পরিমাণে কফি খায়। 1 মাসে বিষয়টা লক্ষ্য করেছে ঈশা। আদ্রিত নিজের আলিশান চেয়ারে বসতে বসতে বলে, প্রজেক্টের ফাইল এনেছেন? তুমি থেকে আবার আপনিতে ফরম্যাট হয়ে গেছে। ঈশা ছোট করে বলে, জি।
আমাকে দিন। ঈশা ফাইলটা নিঃশব্দে আদ্রিতের দিকে বাড়িয়ে দেয়। আদ্রিত ফাইলটা স্টাডি করে ল্যাপটপ অন করে সেখান থেকে কিছু ডকুমেন্টস পিকচার ঈশাকে দেখিয়ে ওর কাজগুলো বুঝিয়ে দেয়। ঈশাও ভালো মতো প্রতিটি কাজ ঠান্ডা মাথায় বুঝে নেয়। আদ্রিত ফাইল বন্ধ করে ঈশার দিকে তাকিয়ে বলে, সামিউলের কাজগুলো আপনাকে দেওয়া হয়েছে? জি। আদ্রিত একটু ভেবে বলে, সোহিনীর কাছ থেকে ডিটেলস জেনে বুঝে নেবেন, তারপর ওনার কাজ করবেন। ডিটেলস না বুঝে কাজ করলে তালগোল পাকিয়ে ফেলবেন, বুঝেছেন? জি। ঈশা মাথা নিচু করে কথা বলছিল। আদ্রিত ভ্রু কুঁচকে ফেলে, সমস্যাটা কি? মেট্রোতে আসার সময়ও এমন করেছে? মিস ঈশা পরক্ষণে বলে, মিসেস ঈশা। ঈশা ঢোক গিলে একটা, এতক্ষণ তো ভালো ছিল, কাল রাতের ভয়ে যে ওনাকে আবারও কথা বলতে কে বলেছে? ভিতর ভিতর অশান্ত হলেও বাহ্যিকভাবে নিজেকে শান্ত রেখে বলে, জি স্যার। আদ্রির পানি গ্লাসটা ওর দিকে এগিয়ে দেয়। আপনি পানি খান। পানির বড় দরকার ছিল ঈশার। আদ্রিতের হাত থেকে পানির গ্লাসটা নেওয়ার সময় দুজনের হাতে হালকা স্পর্শ হয়। ঈশার হাতের তলা মুহূর্তে ঘামিয়ে যায়। সামান্য স্পর্শে যেন কারেন্টের শক খেলো। ঢকঢক করে পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখে। আমাকে কাজ বুঝিয়ে দেওয়া শেষ না? আমি ডেস্কে যাই। ফরফর করে বলে। ঈশা কেন এত ন্যাকামি করছে ও জানা নেই। মাস্টার্স পাশ করে একটা মেয়ের সাথে এতটা ন্যাকামির শোভা পায়? পায় না। নিজের ন্যাকামিতে ঈশা নিজেই বিরক্ত হচ্ছে। গত রাতের পরপর দুইবার ওদের অধরে অধর ছুঁয়ে গিয়েছিল। এটা মনে আসতে ও সমস্ত কায়ার তীব্র অস্বস্তিতে ডুবে যাচ্ছে। তারপর আদ্রিত ওকে নিজের সাথে জড়িয়ে ধরে রেখেছিল। ঈশা নিজেও তো জড়িয়ে ধরেছিল। তার চেয়েও বড় কথা, আদ্রিত কী করেছিল ওর মনে নেই, কিন্তু ও আদ্রিতের চুল খামচে ধরেছিল। গম্ভীর তীক্ষ্ণ সুচালো চোখ, যার দিকে ঈশা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। সেই চোখ থেকে চশমা খুলে নিয়েছিল নিজেই। সকালের দৃশ্য তো ও মনেও আনতে চাচ্ছে না। মুহূর্তে ঈশার মুখটা কাদো কাদো হয়ে যায়। মুহূর্তে আদ্রিতের চোখে চোখ আগে রাখতে পারতো না, এখন আরও পাচ্ছে না। বারবার চোখের সামনে সবটা ভেসে উঠছে। এদিকে ঈশার অস্বস্তি টানা শ্বাস নেওয়া দেখে আদ্রিতের ঠোঁটের কোণে একটু বেঁধে যায়। হেসেছে ও কয়েক ন্যানো সেকেন্ডের জন্য। টিস্যু উঠিয়ে ঈশার ঠোঁটের দিকে হাত বাড়িয়ে বলে, আপনার ঠোঁট। ঈশা দ্রুতগতিতে ফাইল হাতে উঠে যায়। আমি ডেস্কে যাচ্ছি। সোহিনী ম্যামের কাছ থেকে সামিউল ভাইয়ের কাজ বুঝে নিতে হবে। বড় বড় পা ফেলে আদ্রিতের কেবিন থেকে বেরিয়ে যায়। আদ্রিত চেয়ারে গা এলিয়ে হাসে। চেয়ার হ্যান্ডেলে হাত ঠেকিয়ে ঠোঁটের কাছটায় আঙুল চেপে হাসি লুকায়। বিড়বিড়িয়ে বলে, এমন বাইমাছের মতো তিরিং বিরিং করলো কেন? অদ্ভুত। আমি কি সিসিটিভিওয়ালা কেবিনে ওকে কিস করতাম নাকি? পরপর আবারও বলে, সামান্য 3-4 মিনিটের কিসে এই অবস্থা? না জানি আমার ডার্ক হিউমার জানলে কি করতো। মোবাইলটা বের করে ঈশার নাম্বারে মেসেজ দেয়, তোমার ঠোঁটের বাপাশের লিপস্টিক লেপটে গেছে, মুছে নিও, দেখতে বাজে লাগছে। আমি এতটা বাজে না তুমি যতটা ভাবো। এমনকি আমার ইন্টেনশনও মোটেই বাজে থাকে না। তুমি সব করো, তুমিই ভালো। তোমার মাইন্ড ভালো না, চালচলন ভালো না। হিমা কেবিনে নক করতে আদ্রিত নর্মাল হয়ে বসে, মুখ থেকে হাসি সরে যায়। হিমাকে সব কাজ বুঝিয়ে এমডি সাফওয়ান সিদ্দিক আহসানের দেওয়া কাজগুলো কমপ্লিট করে মোবাইল হাতে নিতেই হেডের চক্ষু চরক কাজ। ঈশা মেসেজটা সেন্ড করে ওকে ব্লক করে দিয়েছে। এত বড় দুঃসাহস এই মেয়ের। ক্লাস টেস্ট থাকায় আজকে ইনায়াকে ভার্সিটিতে আসতে হয়েছে, না হলে যে সাপের চোবল খাওয়ার ভয়ে ভয়ে থাকার ইচ্ছে ওর ছিল না। পুরোটা সময় সতর্ক ছিল যাতে রুদ্ধ সামনে ওকে পড়তে না হয়। কিন্তু ক্লাস টেস্ট দিকে ক্লাসরুম থেকে বেরোতে ইনায়াকে এক জুনিয়রের মাধ্যমে জরুরি তরফে ক্যান্টিনে রাখা হয়েছিল, কিন্তু ও যায়নি। রুদ্ধ কয়েকবার কলও করেছিল, তাও রিসিভ করেনি। ফোনটা সাইলেন্ট করে ফেলে রেখেছিল যাতে অজুহাত দিতে পারে মোবাইলটা বাসায় ফেলে এসেছে। রুদ্রের সামনে যাতে না পড়তে হয় তাই আধা ঘন্টা সময় করিডোরে কাটিয়ে সামনে গেট দিয়ে না পেরিয়ে ভার্সিটির গেট দিয়ে বের হতেই থেমে যায়। কিন্তু বলে না, যেখানে বাঘের হয় সেখানে সন্ধে হয়। ইনায়ারও তাই। বাইকে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে রুদ্র হেসে ওর দিকে তাকিয়ে আছে। ইনায়া এদিকে ওদিকে তাকায়। ছেলে মেয়ে আছে কিছু, দৌড় দিবে নাকি? দৌড় দিল বাকি, রশি তো ওনার হাতেই। ইনায়া ধীর পায়ে বাইকের সামনে এসে দাঁড়ায়। রুদ্র সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে দু হাত ঢুকিয়ে টান মেরে বলে, আসসালামু আলাইকুম বেআইন সাহেবা। ইনায়া ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে। রুদ্র ভ্রু কুচকে বলে, আরে অদ্ভুত, সালাম দিলে সালামের প্রতি উত্তর দিতে হয়, জানেন না বেআইন সাহেবা? ওয়ালাইকুম আসসালাম, ধীর কণ্ঠে বলে। বাইকে উঠুন বেআইন সাহেবা, আপনাকে একটু রেস্টুরেন্টে নিয়ে যাই। বেআইয়ের পক্ষ থেকে একটু ট্রিট লুফে নিতেই পারেন।
ইনায়া দ্রুত মাথা নাড়িয়ে বলে, রুদ্ধ বাসায় যেতে হবে। আবু তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। বাইকে ওঠো। বাইকে বসে শক্ত কণ্ঠে বলে, রুদ্ধ প্লিজ। আই সেড বাইকে ওঠো। সরি, আমি কি এখন টেনে হিঁচড়ে তোমাকে বাইকে উঠাবো? ইনায়া আর কিছু বলে না। হেলমেট পরে বাইকে উঠতেই রুদ্ধ প্রচণ্ড স্পিডে বাইকটা চালাতে থাকে। ইনায়া বারবার রুদ্ধর গায়ে আঁচড়ে পড়ছিল। বেশ কয়েকবার আস্তে চালাতে বলল, বাইক আস্তে চালায়নি। ইনায়া বিড়বিড় করে বলে, কি তোর বদমাস বেয়াদব। নামি দামি একটা রেস্টুরেন্টের টেবিলটে হরেক রকমের পানীয় আর ডেজার্ট আইটেম রাখা। ইনায়া অসহায় চোখে সবগুলো খাবারের দিকে তাকিয়ে রুদ্ধর দিকে তাকায়। রুদ্ধ মুখ শক্ত করে রেখেই বলে, খাও, আমার মিষ্টি খাবার ভালো লাগে না, তোমাকে খেতে হবে। ইনায়া অতিষ্ঠ হয়ে বলে, আপনি এমন করছেন কেন? রুদ্ধ টেবিলে হালকা থাবা দিয়ে বলে, বোনের দেবরকে শরবত বানিয়ে খাওয়াবো না? বোনের ভাসুরকে আবার নিয়ে যেতে মিষ্টি খাইয়ে দেওয়া? আমি কি বোনের বিয়েতে মজাও করব না? আর আমি কি টেস্টি খাবার খেয়েছি? আমার হিসেব বাদে দিলাম। মেজো ভাইয়াকে সেজো ভাইয়াকে তুমি নিজের হাতে মিষ্টি খাওয়াওনি। আহসান ভাইয়ার মিষ্টিতে মরিচের গুঁড়া মেশানো ছিল। আর ভাইয়া আমার বড় বোনের হাজব্যান্ড, আমার বড় ভাইয়ের মতো। বিয়ে বাড়িতে একটু আধটু মজা করাই যায়। মজা করার খেসারত হিসাবে হাতটা ভেঙে ফেলি। আপনি এত টক্সিক কেন? আমাকে এখন টক্সিক মনে হয় না? আমার ভাইয়েরা ভালো। ইনায়া কপাল কুঁচকে ফেলে, এমন করলে কিভাবে হয়? রুদ্ধ হেসে হেসে বলে, ভুলে যেও না ওরা সম্পর্কে কেবল তোমার বোনের ভাসুর, হাজব্যান্ড কিংবা শুধু তোমার বেয়াই, দুলাভাই না। সম্পর্কে ওনারা তোমার ভাসুরও হন। মনে আছে না 1.5 বছর আগের ঘটনা? ইনায়ার পা কেঁপে ওঠে, নিজের হাত মুঠো করে ধরে। এটাই তো, ঠিক এই কারণে তো ও পিছাতে পারে না।